আচ্ছা, তো আজকে আমরা স্টার্ট করছি হচ্ছে সলিড স্টেট ফিজিক্স। সলিড স্টেট ফিজিক্স এর মধ্যে আমরা যেটা প্রথম যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে ম্যাটার ম্যাটারকে আমরা ভাগ করি হচ্ছে মেনলি তিনটে ভাগে। একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে লিকুইড এবং আরেকটা হচ্ছে গ্যাস। ক্লিয়ার? সেভ করা অপশনটা কোথায়? সেভ করা যায়। বেশ, আরো দুটো স্টেট হয়। একটা হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেশন এবং আরেকটা হচ্ছে প্লাজমা স্টেট। তো আমরা এই সব কটা স্টেট নিয়ে আলোচনা করব না। আমাদের মেন আলোচ্য বিষয় হচ্ছে ফিফথ সেমিস্টার সিলেবাস, যেটা সেটা হচ্ছে মেনলি আমরা পড়বো হচ্ছে সলিড স্টেট ফিজিক্স নিয়ে। তো এই সলিড স্টেট ফিজিক্স কে পড়তে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে সলিড কিভাবে তৈরি করা হয়েছে। সলিড করা হয়েছে হচ্ছে যে যদি লিকুইডকে যদি আমরা লিকুইডকে প্রচুর ঠান্ডা করি, কনডেন্সড করি, তাহলে কি হবে? সে সলিডে কনভার্ট হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সলিডে কনভার্ট হয়ে গেল, এই কনভার্ট হওয়ার জন্য আমাদের দুই রকমের সলিড আমরা দেখতে পাই। একটা হয় ক্রিস্টালাইন সলিড, একটা হচ্ছে অ্যামরফাস সলিড। এগুলো 11-12 কেমিস্ট্রিতে পড়ে এসছো যে সলিডের মেনলি হচ্ছে দুটো পার্ট। একটা হচ্ছে ক্রিস্টালাইন সলিড এবং আরেকটা হচ্ছে অ্যামরফাস সলিড। ঠিক আছে? তো এই ক্রিস্টালাইন সলিড আর অ্যামরফাস সলিডের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? না, বলছে যে যদি আমরা লিকুইডকে প্রচন্ড নর্মাল ভাবে ঠান্ডা করি, অর্থাৎ প্রাকৃতিক নিয়মই ঠান্ডা হয়, অর্থাৎ তাকে কোনো রকমের জোর করা হচ্ছে না, কোনো রকমের এক্সটার্নালি কোনো ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে না, অর্থাৎ সে ন্যাচারালি কুল হচ্ছে। যদি ন্যাচারালি কুলড হয়ে যদি কোনো প্যাটার্ন যদি ঠান্ডা হয়, তাকে আমরা বলি হচ্ছে সেটা হচ্ছে ক্রিস্টালাইন সলিড। অর্থাৎ ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে আমরা বলবো যে নেচার নেচার যাকে অ্যালাউ করে। আর যদি কোনো কারণে তাকে খুব খুব দ্রুত ঠান্ডা করা হয়, ধরা যাক একটা লিকুইড আছে, তাকে খুব র্যাপিড ঠান্ডা করা হচ্ছে, র্যাপিড মানে তাকে প্রপার টাইম দেওয়া হচ্ছে না। যদি তাকে প্রপার টাইম দেওয়া না হয়, ইরেজারটা কোথায় আছে? তাকে যদি প্রপার ঠান্ডা করা না হয়, মানে প্রপার টাইম না হয়, তাহলে কি হবে? সে অ্যামরফাস সলিডে কনভার্ট হবে। সে অ্যামরফাস সলিডে কনভার্ট হবে। তার মানে ক্রিস্টালাইন সলিড কি হবে? যখন সে প্রপার টাইম পাচ্ছে, প্রপার টাইম পেলে কি হবে? তার যে অ্যাটম গুলো আছে তারা রেগুলারলি অ্যারেঞ্জড হবে। অর্থাৎ যারা রেগুলারলি অ্যারেঞ্জড হয় তাকে বলবো আমরা ক্রিস্টালাইন সলিড। আর যারা র্যান্ডমলি অ্যারেঞ্জড হয় তাকে আমরা বলি অ্যামরফাস সলিড। তার মানে এখানে আমি দুটো কথা প্রথমে প্রথমে শুরু করলাম যে ক্রিস্টালাইন সলিড আর অ্যামরফাস সলিডের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি বলছি, যে দুটোতেই লিকুইড কুল করে হচ্ছে, কিন্তু একজনের ক্ষেত্রে অ্যাডিকুইট টাইম পাচ্ছে, যথেষ্ট টাইম পাচ্ছে, এবং সেই টাইম অনুযায়ী সে আস্তে 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 সে কি করছে? প্রপার ওয়েতে সে সলিডে কনভার্ট হচ্ছে।
যখনই কোনো একটা জিনিস যখন প্রপার ওয়েতে সলিডে কনভার্ট হবে তখন সে কি হবে, সে যথেষ্ট টাইম পাবে যে তার প্রত্যেকটা রেগুলার, তার যে অ্যাটম গুলো তাকে রেগুলারাইজ করে সাজাবার জন্য। অর্থাৎ ধরা যাক যে এই হচ্ছে আমার প্যাটার্ন গুলো আছে, যে এই একটা প্যাটার্ন, এই একটা প্যাটার্ন, তারা ইকুয়াল ডিস্টেন্সে ইকুয়াল প্যাটার্নে তারা কনভার্ট করে দেবে, শুরু করবে। এরকম ক্রিস্টালকে আমরা বলবো হচ্ছে ক্রিস্টালাইন সলিড। নেচার আমাদেরকে ক্রিস্টালাইন সলিডই প্রেফার করে, অর্থাৎ আমাদের প্রকৃতিতে যে আমরা পাই সেগুলো সবই হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ক্রিস্টালাইন সলিড। এমন ফার্স্ট যে পাই না তা নয়। আমরা এবারে ধরা যাক কোনো একটা ক্রিস্টাল লিকুইড হতে কর্নে শুরু করলো, তাকে আমরা সেই অবস্থায় তুলে নিলাম, তাকে যথেষ্ট টাইম দিলাম না, তাহলে তারা কি হবে, তাদের ক্ষেত্রে যে অ্যাটম গুলো আছে তারা রেগুলারলি অ্যারেঞ্জ হতে পারবে না, তখন র্যান্ডমলি অ্যারেঞ্জ হওয়া শুরু করবে। যখন তারা র্যান্ডমলি অ্যারেঞ্জ হয় তখন তা বলা হয় অ্যামরফাস সলিড। এটার মধ্যে বোঝা গেছে? বেশ। তাহলে এবার এই ক্রিস্টালাইন সলিডের মধ্যে আবার দুটো ভাগ আছে। কি? এটা হচ্ছে একটা হয় সিঙ্গেল ক্রিস্টাল, আর একটা হয় পলিক্রিস্টাল। আজকে যেটা আমি পড়াচ্ছি সেটা মেনলি হচ্ছে ওই তোমাদের যে বইটা কিনতে বলেছিলাম পুরী বব্বর, পুরী বব্বর বইয়ের প্রথম পেজটুকু, শুধু প্রথম পেজটা, শুধু ইন্ট্রোডাকশন পেজটাকে আজকে প্রথম পড়াবো, কারণ ওটা ওই পেজটাই আমরা পড়তে চাই না আর কি, আমরা পর থেকে শুরু করি। যে কোনো সলিডের লেকচার সিরিজ দেখতে শুরু করো, যে কোনো জায়গায়, এটা ইউটিউব হতে পারে বা যে কোনো ক্লাস নোট দেখতে পারো, দেখবে সব থেকে শুরু হয় হচ্ছে ক্রিস্টাল লাইভ থেকে শুরু হয়, মানে একদম ল্যাটিস ভেক্টর দিয়ে শুরু করে। তা আমি একদম বেসিক শুরু করছি, একদম সিঙ্গেল ক্রিস্টাল আর পলি ক্রিস্টাল দিয়ে শুরু করছি, যাতে কিনা এই ব্যাপারটা একটু ক্লিয়ার থাকে। তো সিঙ্গেল ক্রিস্টাল কি আর পলি ক্রিস্টাল কি, তো এটা বোঝার জন্য প্রথমেই আমি সিঙ্গেল ক্রিস্টালের আগে পলি ক্রিস্টালটাকে বলি। পলি ক্রিস্টাল বললে সুবিধা আছে কি, যে পলি মানে বুঝতে হচ্ছে মাল্টিপল ক্রিস্টাল থাকবে, অনেকগুলো ক্রিস্টাল, সিঙ্গেল মানে একটাই থাকবে। একটা মানে ধরা যাক আমার এরকম একটা ক্রিস্টাল আছে, একটাই ক্রিস্টাল, তার অ্যাটম গুলো এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, রেগুলার ওয়েতে সাজানো আছে। কিন্তু পলি হলে কি হবে, পলি হলে হচ্ছে যে এই একটা ক্রিস্টাল আছে, তার মধ্যে একাধিক প্যাটার্ন আছে, এখানে কিছু আছে, এখানে একরকম আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এরকম করে র্যান্ডমলি ডিস্ট্রিবিউট হয়ে আছে। এই টাইপের, এর বলা হয় পলিক্রিস্টাল। সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে, সুবিধাটা কি, মানে এটা কি, এটা হচ্ছে যে যদি আমরা এই পলিক্রিস্টালটাকে ভালো করে স্টাডি করি, এই যে প্রত্যেকটা যে আমি রিজিয়ন গুলোকে এঁকেছি, এই প্রত্যেকটা রিজিয়নকে আলাদা করে একটা নাম দেওয়া হয়, তাকে বলা হয় গ্রেন, GRAIN, গ্রেন। ঠিক আছে, যে বলা হয় গ্রেন। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে এই যে প্রত্যেকটা যে গ্রেনস আঁকা হয়েছে, এই গ্রেনস এর ক্ষেত্রে আমরা পরবর্তীতে যখন পড়বো ল্যাটিস ভেক্টর পড়বো, অর্থাৎ ল্যাটিস ভেক্টর, আমি একটু বলে রাখি যে কোনো একটা ল্যাটিসের আমরা ভেক্টর দিয়ে ডিফাইন করি প্যারামিটার গুলোকে, কিছুই না, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস। এটাকে আমরা সলিডে নাম দিই এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, আর কিছু না। এক্স ওয়াই জেড কে আমরা এ বি সি দিয়ে কনভার্ট করে দিচ্ছি। অর্থাৎ খুব সহজ কথা হচ্ছে যে আমি যদি এই সিঙ্গেল ক্রিস্টালের কোনো একটা দিকে দেখি, আমি যদি এ বরাবর চলে যাই তাহলেও যা প্যাটার্ন, যদি বি বরাবর যাই তাহলেও সেই প্যাটার্ন, যদি আমি 3D কোনো প্যাটার্ন সি খুঁজে পাই সেখানে আমি একই প্যাটার্ন দেখতে পাবো। কিন্তু এখানে হচ্ছে যে এই প্রত্যেকটা ক্রিস্টালের এই যে মধ্যে এর মধ্যে অ্যাটম গুলো সাজানো আছে, কিন্তু অ্যাটম গুলো এই গ্রেন ওয়াইজ আলাদা আলাদা ওরিয়েন্টেশনে আছে। মানে মানে ধরা যাক এখানকার যে অ্যাটম গুলো তারা তাদের প্রত্যেকের ডিরেকশন হতে এইভাবে, কিন্তু এখানকার গুলো হচ্ছে তারা তাদের এইভাবে, এরা হয়তো এইভাবে, এরা হয়তো এইভাবে, এরা হয়তো এইভাবে, এইভাবে, অর্থাৎ প্রত্যেকে র্যান্ডমলি ডিস্ট্রিবিউট আছে, কিন্তু এক একটা গ্রেনে তারা আবার একটা একটা প্যাটার্নে মুভ করে আছে, শিফট করে আছে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি
যে পলিক্রিস্টাল এবং সিঙ্গেল ক্রিস্টাল এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে পলিক্রিস্টালের ক্ষেত্রে ক্রিস্টালের যে ওরিয়েন্টেশন গুলো অর্থাৎ তাদের ভিতরে যে অ্যাটম গুলো সেই অ্যাটম গুলো গ্রেন ওয়াইজ এর ওরিয়েন্টেশন আলাদা আলাদা। মানে কিরকম? তাহলে আমি একটা প্রথম গ্রেনটাকে ছবি রাখছি এরকম, যে তারা হয়তো এভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে। পরের গ্রেনটা হয়তো এভাবে ডিস্ট্রিবিউট হয়েছে। ওইটা হয়তো পাশেরটা হয়তো এভাবে ডিস্ট্রিবিউট হয়েছে। কোনোটা হয়তো কোনোটা হয়তো এসে গেছে। অর্থাৎ আমি যদি প্রত্যেকটা আলাদা করে গ্রেন বলি, এই প্রত্যেকটা গ্রেন কিন্তু আলাদা আলাদা প্যাটার্নে ডিস্ট্রিবিউট হয়ে আছে। এই প্রত্যেকটা গ্রেন মিলে যে ক্রিস্টালটা তৈরি করেছে তাকে আমরা বলবো পলিক্রিস্টাল। তার মানে পলিক্রিস্টালের মধ্যে যদি এক একটা গ্রেনকে আমরা ধরি, এটা কিন্তু একটা সিঙ্গেল ক্রিস্টাল, এটা একটা সিঙ্গেল ক্রিস্টাল, এটা একটা সিঙ্গেল ক্রিস্টাল, এটা একটা সিঙ্গেল ক্রিস্টাল চলতে থাকে। তার মানে এই প্রত্যেকটা সিঙ্গেল ক্রিস্টালের বিভিন্ন ওরিয়েন্টেশনে, তার মানে এর যদি যদি আমরা কোনো উপায়ে একটা গ্রেনকে সেপারেট করতে পারতাম, যদি কোনো উপায়ে পারতাম, তাহলে সেই গ্রেনটা আমার হয়ে হচ্ছে একটা সিঙ্গেল ক্রিস্টাল। বুঝতে পারলাম? ঠিক সিমিলারলি এই যে সিঙ্গেল ক্রিস্টালটা বলছি, তার মানে কি, তার মানে এই যে ক্রিস্টাল যেটাকে আমরা সিঙ্গেল বলছি, মানে সেটা একটা গ্রেনেরই একটা পার্ট, যে পার্টটা রিপিটেশনটাই হয়ে গেছে এরকম, এর পরেরটা এরকমই আছে। তাহলে এটা কি পুরোটা জুড়ে একটাই মাত্র ওরিয়েন্টেশন আছে, তাকে আমরা সিঙ্গেল ক্রিস্টাল বলছি। কিন্তু পলিক্রিস্টালের মধ্যে কিন্তু তারা র্যান্ডম ওরিয়েন্টেশন আছে, অর্থাৎ তারা কি তাদের ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাটম, প্রত্যেকটা গ্রেন ওয়াইজ আলাদা আলাদা ডিস্টেন্স আছে। তার মানে কেউ যদি এক্স বরাবর থাকে, কেউ হয়তো ওয়াই বরাবর আছে, কেউ জেড বরাবর আছে, কেউ এক্স এর মধ্যে অন্য কোনো ভেক্টরের মধ্যে আছে, কেউ 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, কেউ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, হোয়াট এভার মেবি, যেটা হোক কেন। তার মানে আমরা কি বললাম যে পলিক্রিস্টাল এবং সিঙ্গেল ক্রিস্টাল এদের মধ্যে মেইন যে আছে যে এই যে গ্রেন গুলোকে বললাম, এই গ্রেন গুলোর সমষ্টিগত যে ক্রিস্টালটা তৈরি করবে, বিভিন্ন রকম গ্রেন, বিভিন্ন রকম ওরিয়েন্টেশন যে গ্রেন গুলো আছে, তারা মিলিত হয়ে 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 যে প্যাটার্নটা তৈরি করবে তাকে আমরা বলবো হচ্ছে পলিক্রিস্টাল। এতটা পর্যন্ত বোঝা গেছে? বেশ, যদি বোঝা গিয়ে থাকে তাহলে এর পরের পার্টটা হচ্ছে এই যে গ্রেন গুলো আছে, এই গ্রেন গুলোর মাঝখানে মাঝখানে বা স্পেস থাকে, এখানে বলি গ্রেন বাউন্ডারি। গ্রেন বাউন্ডারি, ঠিক আছে? তাহলে প্রথম থেকে সাম আপ করি। প্রথমে কি বললাম? প্রথমে আমরা বললাম হচ্ছে যে একটা ক্রিস্টাল যখন আমরা তৈরি করছি তখন কি হচ্ছে, একটা একটা লিকুইড যখন ঠান্ডা করা হচ্ছে তখন সে সলিডে কনভার্ট হচ্ছে। সেই লিকুইডটা যদি প্রপারলি সময় পায়, অর্থাৎ প্রত্যেকটা স্টেপে স্টেপে সে কমতে 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 যদি সলিডে হয়, তাকে আমরা বাইরে থেকে কোনো রকম ডিস্টারবেন্স দিচ্ছি না, একদম নেচারে সে আমাদের পড়ে আছে, নেচারে সে ঠান্ডা হচ্ছে, এরকমই ঠান্ডা সে হয়ে যাবে ক্রিস্টালাইন সলিড। নেচার আমাদেরকে ক্রিস্টালাইন সলিডই বেশি প্রেফার করে বা দেয়। কিন্তু যদি কোনো কারণে তাকে আমরা অ্যাব্রাপ্ট ঠান্ডা করি, বা ঠান্ডা হচ্ছিল তাকে আমরা মাঝখান থেকে তুলে নিলাম, তাকে ঠান্ডা হতে দিলাম না, এরকম সলিড তুলে নিই, তাদেরকে আমরা বলি অ্যামরফাস সলিড। পার্থক্য কি? যদি ক্রিস্টালাইন সলিড হয়, অর্থাৎ যদি যথেষ্ট পরিমাণে টাইম পায়, তাহলে সেই টাইমে কি হবে, তার প্রত্যেকটা যে অ্যাটম গুলো আছে তারা মানে প্রত্যেকে কি হবে, সুসজ্জিত অবস্থায় ডিস্ট্রিবিউট হয়ে হয়ে তারা একটা রেগুলার প্যাটার্ন তৈরি করবে। অর্থাৎ ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে যে প্যাটার্নটা হচ্ছে রেগুলার প্যাটার্ন হবে, এবং এমন পথে ক্ষেত্রে তার প্যাটার্নটা রেগুলার হবে না, ইরেগুলার প্যাটার্ন তৈরি হবে, তাকে বলি অ্যামরফাস সলিড। বোঝা গেছে? তারপরে আমরা বললাম যে ক্রিস্টাল বিভাগ হচ্ছে একটা সিঙ্গেল ক্রিস্টাল, একটা হচ্ছে পলিক্রিস্টাল। সিঙ্গেল ক্রিস্টাল ক্ষেত্রে বললাম যে অ্যাটমগুলোর প্রত্যেকটা একটা রেগুলার প্যাটার্ন থাকবে, তাকে সিঙ্গেল ক্রিস্টাল। আর পলিক্রিস্টাল তার বিভিন্ন গ্রেনে ভাগ থাকবে এবং গ্রেনগুলোর মধ্যে বিভিন্ন রকমের ডিস্ট্রিবিউট থাকবে, তাকে বলছি পলিক্রিস্টাল। এটার মধ্যে ক্লিয়ার? বেশ, এবারে এই যে সিঙ্গেল ক্রিস্টাল এবং পলিক্রিস্টালটা বলছি, গরম লেগে গেল এখানে। আচ্ছা, বেশ, এবারে সিঙ্গেল ক্রিস্টাল এবং পলিক্রিস্টাল যেটা বলছি, এখানে আমাদের আরেকটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে
যে আইসোট্রপিক এবং অ্যানাইসোট্রপিক। এটাও তোমরা এইচএস লেভেলে পড়ে এসছো। আমি খুব ছোট করে ব্যাপারটাকে মানে খুব ছোট করে পড়ে এসছো আর কি, আমি একটু ইলাবোরেটিভ করার চেষ্টা করি যে আইসোট্রপিক এবং অ্যানাইসোট্রপিক এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়। দেখো, মনে করা যাক যে আমি কোনো একটা ক্রিস্টাল চুজ করেছি, সেই ক্রিস্টালের কোনো একটা প্যারামিটার, ফিজিক্যাল প্যারামিটার মেজার করব। ফিজিক্যাল প্যারামিটার আমি মেজার করব। ধরা যাক সেটা হচ্ছে আমি ল্যাটেন্ট হিট মাপছি, ধরা যাক, হতে পারে, বা স্পেসিফিক হিট হতে পারে, বা কন্ডাক্টিভিটি হতে পারে, হোয়াট এভার মেবি, যেটা খুশি হতে পারে। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি হতে পারে, থার্মাল কন্ডাক্টিভিটি হতে পারে, রেজিস্টিভিটি হতে পারে, যে কোনো ফিজিক্যাল প্রপার্টি যেগুলো আমরা ফিজিক্সে মেজার করতে পারি, সেরকম কোনো প্রপার্টি যদি আমরা এখানে মাপতে চাই, যদি আমরা সেটাকে ধরা যাক কোনো একটা পার্টিকুলার একটা পয়েন্ট থেকে শুরু করে কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে গিয়ে তাকে মাপলাম, যে এই ডিরেকশনে আমি তার থার্মাল কন্ডাক্টিভিটি মেজার করলাম, কথা বলছি, এবং সেই ভ্যালুটা পেলাম মনে করো এক্স। ওই একই প্যারামিটার যদি থার্মাল হয় তার থার্মাল আমি অন্য আরেকটা ডিরেকশনে মাপার চেষ্টা করলাম, ওই একই প্যারামিটার আমি আরেকটা ডিরেকশনে মাপলাম, ওই একই প্যারামিটার আমি আরো একটা ডিরেকশনে মাপলাম, যে কোনো ডিরেকশনে যদি মাপি না কেন, এবং যদি প্রত্যেকের ক্ষেত্রেই তার ভ্যালু যদি সেম আসে, তাকে আমরা বলবো আইসোট্রপিক। আইসোট্রপিক। আর যদি কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে এক্স, কোনো একটা অন্য ডিরেকশনে ওয়াই, আর একটা ডিরেকশনে জেড, অন্য একটা ডিরেকশনে হচ্ছে জেড ড্যাশ, কথা, অর্থাৎ আমি ডিরেকশন চেঞ্জ করলে তার ভ্যালু পাল্টে যাচ্ছে, তাকে আমরা বলবো অ্যানাইসোট্রপিক মিডিয়াম। হয়েছে? তাহলে ক্রিস্টালাইন সলিড এবং অ্যামরফাস সলিড এই দুটোর মধ্যে যদি আমাকে পার্থক্য তৈরি করতে বলে, তাহলে প্রথমের মধ্যে এই দুটোর মধ্যে একজন হবে আইসোট্রপিক এবং একজন হবে অ্যানাইসোট্রপিক। এদের মধ্যে ক্রিস্টালাইন সলিডটা হয় হচ্ছে অ্যানাইসোট্রপিক। মনে হতে পারে যে একটু আগেই তো বললে ক্রিস্টালটা রেগুলার প্যাটার্ন থাকছে, তাহলে ও কি করে অ্যান্সার হচ্ছে, তার কারণটা আমি বলছি কেন হচ্ছে। দেখো, কেন ক্রিস্টালাইন সলিড এমন হয়ে যাচ্ছে, সে ধর একটা রেগুলার প্যাটার্নে একটা প্যাটার্নে আছে, ধরা যাক বক্স নিলাম, এখানে আচ্ছা এটাকে ছেড়ে দেওয়া, হাতে আঁকি। মনে করো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিকঠাক সাইডে আঁকতে হবে, নাহলে গন্ডগোল হবে। প্রপারলি আঁকতে হবে, প্রপারলি ফিল আপ করো, এবং তুমি যদি একটা ডিরেকশন ভাবে চলে যাও, তাহলে হয়ে গেলে, তাহলে দেখো এটা যখন যাচ্ছে তখন তুমি এর মধ্যে কিন্তু কোনো গ্যাপ পাচ্ছ না। 1 2 3 4 5 6 7 আর 9টা ঘর, 9টা একদম ক্রস করতে গেল। তুমি যদি এভাবে চলে যাও, এখানে কি হবে, এখানে যদি আমি দেখো রেগুলার সাজাই, তাতে মাঝখানে একটা করে গ্যাপ পড়বে। প্রপারলি ছবিটাকে আঁকতে হবে। এখানে এই ট্যাবে একটু আঁকাটা কষ্টকর হয়ে যাচ্ছে অসুবিধা আমার পক্ষে। আমি কি বলতে চাই ভালো করে বোঝো, একটা বক্স করো, বক্স করে তার মাঝখানে একই রকম সাইজের
ছোট ছোট সার্কেল করে ফিল আপ করো। ফিল আপ করলে দেখতে পাবে যে তুমি যেরকম ফিল আপ করে থাকো, এই একটা সার্কেল, সরি, এই একটা সার্কেল, এই একটা সার্কেল, এই একটা সার্কেল, এই একটা চারটে, তারপরে এই একটা, আবার চারটে দাও, এই একটা, এই একটা, এই একটা, আবার চারটে দাও। বুঝতে পারছো? এইভাবে দেখো কোনো রকম দেখো গ্যাপিং নেই, দেখো প্রত্যেকটা দেখো একদম ইকুয়াল জায়গাটা আসতে আছে। কিন্তু যদি এদিকে যাই, দেখো এর ক্ষেত্রে আমি যদি পরের লাইনটা এঁকেও দিই, দেখো এর ক্ষেত্রে চারটে অ্যাটমিক ক্রস করেছে, এর ক্ষেত্রেও চারটেই ক্রস করেছে, 1 2 3 4, দেখো মাঝখানে গ্যাপ তৈরি হয়েছে, ভ্যাকুম তৈরি হয়েছে। মানে বুঝতে পারছো, যদি রেগুলার প্যাটার্নে থাকতে রিপিট করে জিনিসটা, তাহলে তার সমস্ত ডিরেকশনে কখনোই প্যারামিটার গুলো একরকম আসবে না। যদি প্যারামিটার না আসে তাকে আমরা কি বলবো? অ্যানাইসোট্রপিক মিডিয়াম। তার মানে এদিকে যে যে রেজাল্টটা দেবে, যদি ল্যামডা 1 দেয়, তাহলে এদিকে কখনোই ল্যামডা 1 দেবে না, ল্যামডা 2 দেবে। তাহলে ক্রিস্টালাইন সলিড হচ্ছে কি হবে? অ্যানাইসোট্রপিক। এটা ভুল হয় অনেক সময়, ক্রিস্টালাইনটা অ্যানাইসোট্রপিক। আর যেটা ইরেগুলার প্যাটার্ন, তা ধরা যাক এখানে একরকম গ্রেন আছে, এখানে একরকম আছে, এখানে একরকম আছে, এখানে একরকম আছে, তুমি যদি অ্যাভারেজ দিতে থাকো প্রত্যেকটার মধ্যে, তাহলে কি হবে? তারা কিন্তু আইসোট্রপিক হয়ে যাবে। অর্থাৎ এই ডিরেকশনে, কারণ তুমি যদি অ্যাভারেজ দাও, এই ডিরেকশনে এটার 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 এফেক্ট, এটার এফেক্ট মিলিত একটা এফেক্ট দেবে, এরও তাই একটা এফেক্ট, তার পাশেরটা হয়তো এইভাবে, তার পাশেরটা এইভাবে আছে, র্যান্ডম তো। অর্থাৎ র্যান্ডমলি ডিসিশন থাকে, তাহলে অন এন অ্যাভারেজ এক্স্যাক্টলি যে এক হবে তার কোনো মানে নেই, কিন্তু কাছাকাছি অ্যাভারেজলি তারা নালিফাই হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, ক্যান্সেল রেজাল্টেন্ট ভেক্টরটা তাদের একটা সম্ভাবনা থাকে যে এক হয়ে যাওয়ার কথা। ফলে অ্যামরফাস সলিড হচ্ছে আইসোট্রপিক, আর ক্রিস্টালাইন হচ্ছে অ্যানাইসোট্রপিক। বোঝা গেছে? এবারে মনে করো তুমি একটা পলিক্রিস্টাল নিয়েছো, পলিক্রিস্টাল নিয়েছো, এই পলিক্রিস্টালটাকে কোনো উপায়ে কোনো উপায়ে তুমি তাকে চাপ দিচ্ছ, ঠিক আছে? কিছু দিয়ে একটা চাপ দিচ্ছ, খুব ছোট একটা জায়গা, একে তুমি দুদিক থেকে প্রেসার দিয়ে চাপিয়ে দিচ্ছ। মনে করো একটা বড় একটা চাকাকে, ভারী চাকাকে তুমি এর উপর দিয়ে চালাচ্ছ, রোল করছো, এখানে ভারী চাকা এর উপর রোল করছো, তাহলে কি হবে? এই সিটটা আস্তে আস্তে কম্প্রেসড হবে, এদিকে চাপ দিচ্ছে, এদিকে চাপ দিচ্ছে। যদি কম্প্রেসড হয়ে যায় তাহলে কি হবে? এরা প্রত্যেকেই চেষ্টা করবে এইটার বরাবর অ্যালাইন হওয়ার চেষ্টা করবে, ইকুয়াল এক্সাক্ট হবে না। তার মানে প্রত্যেকে এ যখন চাপ পাবে, এ কি হবে? এখানে যখন চাপ থাকে এর নিচের দিকে নামবে, তার মানে এক্ষেত্রে কি হবে? এটা প্যারালাল চেষ্টা করবে, এ কি হবে? আরো চেপে নিচে নেমে যাবে, যে হয়তো একটু এরকম করে ছিল সে চেপে কি সোজা হয়ে চেষ্টা করবে। ফলে অন এন অ্যাভারেজ তারা মোটামুটি একটা পার্টিকুলার দিকে অ্যালাইন্ড হওয়ার চেষ্টা করবে। সবাই যে একই লাইনে আসবে তা বলছি না আমি, কিন্তু বারবার ভালো, প্রত্যেকেই একদম এক্স্যাক্টলি ইকুয়ালে চলে তা কিন্তু বলছি না, কিন্তু তারা একটা চাপে পড়ে তারা প্রায় একটা একটা ওরিয়েন্টেশন দেওয়ার চেষ্টা করবে। এরকম ক্রিস্টালকে আমরা বলি টেক্সচার্ড ক্রিস্টাল। টেক্সচার্ড, ঠিক আছে? তাহলে পার্থক্যটা বোঝো। পলিক্রিস্টালের মধ্যে, পলিক্রিস্টালকে আমি যদি প্রচন্ড পরিমাণে প্রেসার দিয়ে তার প্রত্যেকটা গ্রেন গুলোকে, অর্থাৎ যে গ্রেন গুলোকে আমি একটু আগে বললাম তারা বিভিন্ন ডিরেকশনে অ্যালাইন্ড হয়ে আছে, সেই বিভিন্ন ডিরেকশনে অ্যালাইন করে তাদেরকে যদি চাপ দিয়ে যদি প্রায় একই ডিরেকশনে অ্যালাইন করা যায়, সেটা হয়তো একবার নাও হতে পারে, একবার চাপালাম আবার উল্টো দিকে চাপালাম, অন্যদিকে চাপ দিলাম, এই করে করে তাকে যদি প্রায় একই দিকে অ্যালাইন করা যায়, তাহলে এই পলিক্রিস্টালটা অনেকটা অনেকটা সিঙ্গেল ক্রিস্টালের মতো বিহেভ করবে। ডিরেক্ট সিঙ্গেল ক্রিস্টাল হবে না, প্রপার সিঙ্গেল ক্রিস্টাল নয়, সিঙ্গেল একটাই, কিন্তু প্রপারলি সিঙ্গেল ক্রিস্টাল না হলেও তারা প্রায়, যেহেতু প্রত্যেকটা গ্রেনই একই ডিরেকশনে অ্যালাইন হওয়ার চেষ্টা করছে, ফলে একে আমি একটা সিঙ্গেল ক্রিস্টালের মতো ভাবতে পারি।
কিন্তু এ তো সিঙ্গেল ক্রিস্টাল নয়, তার মধ্যে গ্রেন গুলো তো আছে, গ্রেন গুলো সেপারেট করে নি। সিঙ্গেল ক্রিস্টালে কোনো গ্রেন ছিল না, তারা সবাই একটাই টেক্সচারের মধ্যে মানে একটাই প্যাটার্নে ছিল, আর একটা গ্রেন বা গ্রেন বাউন্ডারি ছিল না। কিন্তু এখানে কি গ্রেন গুলো আছে, কিন্তু গ্রেন গুলো অ্যাজ ইফ তার জন্য একই দিকে আলছে, অর্থাৎ আমি প্রায় একে একটা সিঙ্গেল ক্রিস্টালের মতো ভাবছি, কিন্তু নামটাকে সিঙ্গেল ক্রিস্টাল বলছি না, আমরা তার কি নাম বলছি, টেক্সচার্ড ক্রিস্টাল। টেক্সচার্ড ক্রিস্টাল, তবে টেক্সচার্ড ক্রিস্টাল কি অনেকটা কি হয়েছে, অ্যালাইন্ড হয়ে গেছে, অ্যালাইন হয়ে গেছে অনেকটা অ্যালাইন, নাকি সেটা প্রায় ক্রিস্টালাইনের দিকে ট্রেন্ড করছে। তার মানে এটা কি, এটা হয়ে যাচ্ছে অ্যানাইসোট্রপিক হয়ে যাচ্ছে। আবার বলছি, তার মানে আমরা প্রথম কথা কি বললাম, প্রথম কথা আমরা বললাম যে ক্রিস্টাল হচ্ছে আমাদের ক্ষেত্রে দু প্রকারের, একটা হচ্ছে ক্রিস্টালাইন সলিড, একটা হচ্ছে অ্যামরফাস সলিড। ক্রিস্টালাইন সলিডকে আমরা দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সিঙ্গেল ক্রিস্টাল, একটা হচ্ছে পলিক্রিস্টাল। সিঙ্গেল ক্রিস্টাল এবং পলিক্রিস্টালের মধ্যে কি হলাম, পলিক্রিস্টালের ক্ষেত্রে গ্রেন গুলো বিভিন্ন ডিরেকশনে অ্যালাইন থাকছে, গ্রেন বাউন্ডারি কাকে বলে বলেছি, সিঙ্গেল ক্রিস্টাল একটাই থাকে। পলিক্রিস্টালকে যদি আমরা চাপ দিয়ে তার প্রত্যেকটা গ্রেনকে যদি একই ডিরেকশনে অ্যালাইন করার চেষ্টা করি, মাথায় খেয়াল রাখবে, ওই সেই সেকেন্ড সেমিস্টারে তোমাদেরকে একটা জিনিস পড়িয়েছিলাম, যখন এই ফিজিক্যাল অপটিক্স পড়া থেকে একটা কথা বলেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, যে ওই ইন্টারফারেন্স চ্যাপ্টারে যে ফিল্ম নিয়ে যখন ডিল করেছিলাম, ইন্টারফারেন্স রিফ্লেকশন আর থিন ফিল্ম রিফ্রাকশন করেছিলাম, তখন দেখো বলেছিলাম যে 2nd cos r মাইনাস আলফা প্লাস মাইনাস ল্যামডা বাই 2 একটা ফ্যাক্টর ছিল, নিশ্চয়ই মনে আছে। তো ওখানে বারবার একটা কথা বলা হচ্ছে যে ডি টেন্স টু জিরো, মানে ওইটা বলতাম প্র্যাকটিক্যালি জিরো, কথাটাকে বারবার বলেছিলাম এই কথাটা, প্র্যাকটিক্যালি জিরো। ঠিক এখানেও তাই কথাটা, যে প্র্যাকটিক্যালি অ্যালাইন্ড হয়েছে, ফিজিক্যালি বা বাস্তবে এক্স্যাক্টলি ইকুয়াল অ্যালাইন্ড হয়নি, কিন্তু তারা প্রায় অ্যালাইন্ড। যদি প্রায় অ্যালাইন্ড হয়ে যায় তাহলে তারা অনেকটা সিঙ্গেল ক্রিস্টালের মতো বিহেভ করবে, প্রপারলি সিঙ্গেল ক্রিস্টাল যেটা হচ্ছে না, এরকম ক্রিস্টালকে আমরা টেক্সচার্ড ক্রিস্টাল। যেহেতু তাদের প্রত্যেকটা গ্রেন গুলো একই ডিরেকশনে অ্যালাইন্ড হয়ে গেছে, প্রায় অ্যালাইন্ড হয়ে গেছে, তার মানে তাদের আমি যদি বিভিন্ন ডিরেকশনে যদি আমি কোনো একটা ফিজিক্যাল প্রপার্টিজ মাপার চেষ্টা করি, তারা কখনোই একই রেজাল্ট সেম ডিরেকশনে দেবে না। আগেই বোঝালাম কেন দেবে না। যদি তারা একই আলাদা আলাদা ডিরেকশনে যদি একই রেজাল্ট দিতে না পারে, তা তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো অ্যানাইসোট্রপিক মিডিয়াম। আশা করি এই জায়গাটা তোমাদের কাছে ক্লিয়ার। একবার বইটা খোলো, চ্যাপ্টার 1 ক্রিস্টাল স্ট্রাকচার। Second paragraph. The crystalline state of solid is characterized by regular or periodic arrangement of atoms or molecules. Most of the solids are crystalline in nature. This is due to the reason that the energy released during the formation of an ordered structure is more than the release during the formation of disordered structure. অবশ্যই একটা ক্রিস্টাল যখন তৈরি হচ্ছে, বারবার বলছি, যখন নেচার থেকে তৈরি হচ্ছে, সে প্রপারলি তাকে যদি ছেড়ে দেওয়া হয়, সে জন্মের শুরু থেকে তৈরি হতে 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 থামতে তৈরি হয়, যেমন কোয়ার্টজ, এটা ক্রিস্টালাইন স্ট্রাকচার। এইবারে এইরকম স্ট্রাকচার যখন নেচার তৈরি হয়, তখন সেটা আমাকে নেচার সবসময় আমাদেরকে একটা রেগুলার প্যাটার্ন দেওয়ার চেষ্টা করবে, যদি না তাকে আমি ফোর্স পূর্বক কিছু না কিছু করার চেষ্টা করি। সে যদি প্রপার সময় পায়, সে আমাকে ক্রিস্টালাইন নিয়ে দেবে, নেচার সে সবসময় ক্রিস্টালাইন দেয়। কিন্তু ওই যে আমি ঠান্ডা হতে লেগেছে আমার, ধরো গতকাল থেকে গত 1 মাস ধরে হওয়ার কথা, 3 মাস ধরে ঠান্ডা হলে সে হয়তো রেগুলার হবে, আমি 1 মাস পরে গিয়ে তাকে তুলে নিয়ে চলে এলাম, তো ঠান্ডা হয়ে সলিড হয়ে গেছে, কিন্তু প্রপার টাইম পাইনি যে সে রেগুলার প্যাটার্ন সাজানোর মতো, সেটা আপনার থেকে বেশ। জাস্ট ক্রিস্টাল লো এনার্জি স্টেট, হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এখন তোমার যে প্রশ্ন করা হয় যে এই ক্রিস্টালাইনে আপনার মধ্যে কে বেশি স্টেবল হবে, বা সিঙ্গেল এবং পলিক্রিস্টালে কে স্টেবল হবে, অবশ্যই সিঙ্গেল ক্রিস্টাল বেশি স্টেবল। কেন? কারণ হচ্ছে সিঙ্গেল ক্রিস্টালে প্রত্যেকে একই দিকে তারা ওরিয়েন্ট করে আছে। এখন প্রত্যেকটা গ্রেনের সাইজ তো সেম নয়, এই যে গ্রেনটা, তাদের পাশের গ্রেনটা হয়তো এরকম সাইজ, তার পাশের গ্রেনটা হয়তো এরকম সাইজ, অর্থাৎ প্রত্যেকটা গ্রেনে যে সেম পরিমাণ অ্যাটম আছে বা মলিকুল, তা তো নাও হতে পারে। তার মানে এখানে দেখা যাক, এখানে হয়তো 10টা অ্যাটম হয়, তারা হয়তো এইভাবে অ্যালাইন্ড হয়ে আছে, এখানে হয়তো 5টা অ্যাটম হয়তো এইভাবে অ্যালাইন্ড হয়ে আছে, এখানে হয়তো 20টা অ্যাটম হয়তো এই ডিরেকশনে অ্যালাইন্ড হয়ে আছে।
তার মানে সবগুলো ডিরেকশন রেজাল্টেন্ট করলে আমার একটা পার্টিকুলার একই ডিরেকশনে গেলে তার রেজাল্ট সেম দেখাচ্ছিল, কিন্তু প্রত্যেকটা গ্রেন যে সেম মেটেরিয়াল বা সেম সাইজে হয়ে তা কিন্তু নয়। আমার ছবিটা আমি কম্পিউটার সেভ করে রেখেছিলাম, কিন্তু এখন তোমাকে দেখাতে পারছি না। হ্যাঁ, আমি ছবিটা পরে শেয়ার করে দেবো, গ্রেনের ছবি ইন্টারনেটে পেয়ে যাবে, আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি। এখন এখানে আমি তো হঠাৎ করে চেঞ্জ হয়ে স্ক্রিনটা বলে দেখাতে পারছি না, পরে পাঠিয়ে দেবো। তো ওই যে ছবিটা দেখবে গ্রেনের ইয়ে করলে প্রত্যেকটা যে সেম সাইজ আছে, দেখবে ছবিটা এরকম দেখাচ্ছে, এরকম একটা স্ট্রাকচার, এরকম একটা স্ট্রাকচার আছে। এরকম একটা ছবি আর কি, প্রত্যেকটা গ্রেন আর কি, কিন্তু প্রত্যেকটা গ্রেনের সাইজ কিন্তু সেম নয়। সেই কারণে সিঙ্গেল ক্রিস্টাল হচ্ছে মোর স্টেবল দেন পলিক্রিস্টাল, কিন্তু সিঙ্গেল ক্রিস্টাল অলওয়েজ অ্যানাইসোট্রপিক। এটা খুব ভুল হয়। তার মানে একটা হেডিং দাও, একটা দুটো পয়েন্ট লিখে রাখো, ডিফারেন্স বিটুইন ক্রিস্টালাইন সলিড অ্যান্ড অ্যামরফাস সলিড, হেডিং দাও, ডিফারেন্স বিটুইন স্যার ক্রিস্টালাইন বলছিলাম যে সলিড এই অ্যান্ড যে ডিরেকশন গুলো দেখাচ্ছেন, এই ডিরেকশন গুলো কিসের ডিরেকশন? প্লেনের মানে অ্যাটমগুলোর ওই যে ওরিয়েন্টেশন, অ্যাটম বা মলিকুলগুলোর ওরিয়েন্টেশন। মানে কোনো একটা জায়গায় অ্যাটম গুলো এইভাবে এইভাবে ওরিয়েন্ট করে আছে, ধরা যাক একটা গ্রেনে তার অ্যাটম গুলো এইভাবে এইভাবে আছে। কোনো একটা গ্রেনে অ্যাটম গুলো এইভাবে আছে। কোনো একটা গ্রেনে অ্যাটম গুলো, স্যার আমি বলছি ওটাকে অ্যারো দিয়ে কিভাবে বোঝাচ্ছেন, মানে অ্যারোটা কি নির্দেশ হ্যাঁ করছে অ্যারোতে একটু অ্যারোতে বোঝাবো, অ্যারোতে বলবো, অ্যারোতে বোঝাচ্ছে সেটা 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 হচ্ছে ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস, সেটা বলবো, সেটা পরের দিন হবে। আপাতত অ্যাটম গুলো ওরিয়েন্টেড আছে, আমরা যখন কোনো একটা ডিরেকশন নিয়ে ডিল করবো, আমরা এটা পরের দিন শেখাবো। যে ধরা যাক আমার এখানে কিছু পয়েন্ট আছে, ঠিক আছে, আমি কোনো একটা সেন্টার করলাম, এই সেন্টার থেকে আমি একদিকে গেলাম, এটা একটা ডিরেকশন, এটা একটা ডিরেকশন, অন্য কোনো ডিরেকশনে গেলে আমার অ্যাটম নেই। তার মানে এটা ক্ষেত্রে আমার এক্স আছে, ওয়াই আছে, যেটা কিছু নেই। কোনো একটা জায়গায় এরকম আছে, কনভেভ আছে। তাহলে এখানে তুমি যাও অরিজিন করলে, তাহলে এখানে তুমি এই একটা ডিরেকশনে গেলে, তাহলে তুমি ধরো এটাকে এক্স বলেছো, তাহলে যাক তুমি এইটাকে এক্স বলেছো, অন্য কাজ দেখাচ্ছি, এটা দেখাচ্ছি। তাহলে তুমি এটাকে এক্স বলেছো, তাহলে এটা ওয়াই, তাহলে এটা তো ওটা অন্য অ্যাক্সিস হয়ে গেল, এটা তো এক্স নয়। বুঝতে পারছো? তার মানে তোমার ক্ষেত্রে এইটা ছিল হচ্ছে এক্স আর ওয়াই অ্যাক্সিস, কিন্তু তোমার কিসে কেমন আছে, কিসে এইভাবে এইভাবে আছে। তার মানে এখানে আমাদের কি হচ্ছে, আমরা কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো, বেসিকটা হচ্ছে বলবো, ক্রিস্টালোগ্রাফি অ্যাক্সিস যখন পড়াবো তখন এটা বলবো, পরের দিনই হবে এটা। অর্থাৎ খুব সহজ করে বলতে গেলে একদম ভাবতে পারো, মনে করো তুমি ডিম কিনতে গেছো বাজার থেকে, ডিমের খোলা কিনেছো, ডিমের যে যেখানে ডিমগুলো সাজিয়ে রাখে পেটিগুলো, দেখেছো তো সবাই, 40টা ডিম থাকে না, কটা ডিম থাকে, পেটি থাকে, ওই পেটিতে মনে করো কোনো ডিম বসানো নেই, শুধু পেটিটা আছে, ওই পেটিটাকে বলা হয় ল্যাটিস পয়েন্ট। ওই প্রত্যেকটা পয়েন্টে আমি যদি ডিম বসাই তাকে বলা হয় বেসিস। এই ল্যাটিস আর বেসিস এই দুটো মিলিয়ে হচ্ছে ক্রিস্টাল। এবারে কেউ ওখানে ডিমের জায়গায় ধরো দুটো করে মার্বেল বসালো, কথা বলতে পারলে কি বলছি আমি, ডিমের পেটি চিন্তা করো, বাজারে বিক্রি হচ্ছে ডিমের পেটি, সেখানে একটাও ডিম নেই, তাহলে তোমাকে যদি বলা হয় ডিমগুলোকে বসাতে, তুমি কোথায় বসাবে, তুমি তো এই দুটো উঁচু উঁচু জায়গার মাঝখানে তো ডিমগুলোকে বসাবে যেখানে সেট হয়ে থাকে। তাহলে কি ওইগুলো হচ্ছে ল্যাটিস পয়েন্ট, ওইখানেই অ্যাটম গুলো বসবে, ওর বাইরে তুমি অ্যাটম বসাতে পারবে না। হ্যাঁ, জোর করে হয়তো বসানো যায়, দুই একটা ঠান্ডা পড়বে না সেটা রাখে আলাদা কথা আমি বলছি, কিন্তু আমি একদম রেগুলার প্যাটার্ন বলছি যে ডিমগুলোকে আমি ওইখানে রাখতে পারবো। তাহলে ওই প্রত্যেকটা যে পয়েন্ট আছে ওই পয়েন্ট গুলোকে বলা হয় ল্যাটিস পয়েন্ট, আর যেখানে ডিমটা বসে গেল ওই ডিমগুলো হচ্ছে বেসিস। ওই দিয়ে তখন ওই পুরো স্ট্রাকচারটা গেল আবার ক্রিস্টাল স্ট্রাকচার, যার একটা রেগুলার প্যাটার্ন হয়ে গেছে। ক্লিয়ার?
এবারে তুমি মনে করো ওইখানে ডিমের জায়গায় কেউ মনে করো দুটো করে মার্বেল বসিয়ে দিল, বা কেউ তিনটে করে মার্বেল বসিয়ে দিল, তাহলে কি ওটা ডাইমেনশন চেঞ্জ হয়ে যাবে। তো যখন একটা করে ডিম ছিল হচ্ছে 1D, দুটো করে 2D, 3D এভাবে চেঞ্জ হয়। আসবো পরে বোঝাবো যে কি করে আমরা ভেক্টর দিয়ে ডিফাইন করতে পারি। এটাই তো আসলে এটাই তো শিখতে হবে, ভেক্টর ছাড়া তো উপায় নেই। একবার দরকার হলে পরে পেজের ছবিটা দেখো, একটু পেজ নাম্বার 2 দেখো ছবি আঁকা আছে, দেখো A1 A2 B1 B2 করে ছবি আঁকা আছে। পেজ নাম্বার 2 ফিগার 1.1 প্রথম ছবিটাই। ওই ছবিটা যখন পড়াবো তখন বলবো কি করে আসছে, আগে প্রথম পার্টটা হোক। ঠিক আছে, তাহলে এটা হলো কি হয়েছে দেখো। দেখো দ্য ক্রিস্টালাইন সলিড মে বি সাবডিভাইড ইনটু সিঙ্গেল ক্রিস্টাল এন্ড পলিগেন সলিড। ইন সিঙ্গেল ক্রিস্টাল the periodicity of atoms extends throughout the material as the case of a diamond, quartz, mica, etc. এই ডায়মন্ড ফাইমন্ড যখন হচ্ছে, এই যে ডায়মন্ড দেখবে খুব চকচক করে, ডায়মন্ডের রিং বা ডায়মন্ডের যদি কেউ কেন কেন এত চকচক করে, ডায়মন্ড তো আমি একটা ক্রিস্টালে পেলাম, তাই কি যেমন তেমন করে কাটলেই আমার হয়ে যাবে? বলছি না, এই ডায়মন্ডকে কাটার একটা প্রসেস আছে। কি প্রসেস? এটা যদি আমাদের সিলেবাসে দরকার নেই, তাও বলে রাখি একটু। ডায়মন্ড কাটার জন্য আমরা কি করি, আমরা একটা অ্যাক্সিস চুজ স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না তো? দেখা যাচ্ছে না? না। তো দেখতে পাচ্ছ না স্ক্রিন? দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে কিন্তু একটু স্লো লেখা হচ্ছে এই যা। স্যার হতে আমারটা তো পারে এগুলো ওইটার জন্য। মানে জিরো, কিচ্ছু দেখা যাচ্ছে না। তুমি অন্য কিছু করে রেখে দাও, অন্য দেখো, অন্য জায়গায় ট্যাপ করো। আমাকে দেখতে পাচ্ছ? স্যার আপনারটাতেই তো আছি, মানে আপনার ওইটাতেই তো ক্লিক করে আছি। আমার ছবি দেখতে পাচ্ছ? বলছে তো টিচার ইজ শেয়ারিং স্ক্রিন, কিন্তু কোনো স্ক্রিন দেখা যাচ্ছে না। তাহলে তোমার কিছু প্রবলেম, একবার বেরিয়ে ঢোকো। ঠিক আছে। তোমারই কোনো প্রবলেম, আমার আমার দিকে ঠিকই আছে। আচ্ছা, তো ক্রিস্টালকে যখন ডায়মন্ডকে যখন কাটা হবে, তখন কি হয়, তখন তার ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস ধরে কাটা হয়। যেমন তেমন করে ডায়মন্ডকে কেটে দিলে কিন্তু হবে না। কেন? তার একটা রিফ্র্যাক্টিভিটিকে ঠিক রাখতে হবে, যাতে রিফ্লেক্ট করতে পারে। তার মানে ক্রিস্টাল কাটতে গেলে আমাকে যেমন তেমন কাটলে হবে না, তার একটা অ্যাক্সিস আমাকে মেনটেন করতে হবে, যে অ্যাক্সিস বলা হচ্ছে ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস। আর আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে ক্রিস্টালোগ্রাফি। ক্রিস্টালোগ্রাফি মানে হচ্ছে আমরা কি, আমরা ক্রিস্টালের গ্রাফ নিয়ে ডিসকাস করব, ক্রিস্টালের গ্রাফ। ঠিক আছে, যেমন ধরা যাক কোনো একটা, আমরা যদি কোনো কিছু গ্রাফ টানি তাহলে কি হলে, যে ধরো বললাম ভূগোলে কিছু পড়া আছে, ভূগোল পড়ছি আমরা, কি জিওগ্রাফি, গ্রাফি মানে গ্রাফ নিয়ে ডিসকাস করছি। ঠিক তেমনি ক্রিস্টালোগ্রাফি মানে ক্রিস্টালের গ্রাফ নিয়ে ডিসকাস করবো। এবার আরো আছে, তুমি যে ধরো ধরো যাক আহ বলো আর কি বলো, আহ ওটা কি বলে, নামটা ভুলে যাচ্ছি। আরে ইকো, ছবি তো না ইকো। হ্যাঁ, তো প্রত্যেকটা মানে এই যে যেখানে আমরা গ্রাফ নিয়ে সেখানে গ্রাফি কথা রাখি দেখো, হলোগ্রাফি। ঠিক আছে, এই টাইপের যে কথা বলি সবই যে গ্রাফ, তার মানে আমরা ক্রিস্টালের গ্রাফি না দেখে আমরা ক্রিস্টালের অ্যাক্সিসটাকে ভাবতে হবে। অর্থাৎ আমাদেরকে নেক্সট কথা হচ্ছে ক্রিস্টাল অ্যাক্সিস নিয়ে আমরা ডিল করা শুরু করবো। তার আগে ওই পয়েন্টটা যেটা বলছে সেটা লিখে রাখো, যে এটা বইয়ে থাকে না, পয়েন্টগুলো লিখে রাখো। ডিফারেন্স বিটুইন ক্রিস্টালাইন সলিড অ্যান্ড অ্যামরফাস সলিড। তাড়াতাড়ি লিখবে, 1 নাম্বার পয়েন্ট, 1 নাম্বার পয়েন্ট। আমি ছোট করে লিখছি, হ্যাঁ। ইন ক্রিস্টালাইন সলিড, in crystalline solid the atoms are the atoms are
arranged in some regular geometrical pattern in 3 dimensions, but paragraph change করে, but in amorphous solid the atoms are not arranged in regular geometrical pattern. 2. Crystalline solid have different physical properties such as thermal conductivity, electrical conductivity, refractive index, etc. যেটা বললাম আর কি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, দেখে তো হয়েছে। different physical properties in different direction, যেটা বললাম যে একদিকে গেলে x হলে একদিকে y হবে, that is they are anisotropic, while amorphous solids বা substances are isotropic, that is they have their physical properties same in all directions. ঠিক আছে, but amorphous while solids amorphous substances are isotropic, that is they have their physical properties same in all directions. ঠিক আছে, বইটা দেখো যেটা পড়ছে তারপর থেকে কোয়ার্টজ মাইকা হলো, তারপরে দেখো a polycrystalline material is an aggregate of a number of small crystallites, তার মানে ওই যে গ্রেন বললাম ওগুলোকে আমরা ক্রিস্টালে বলতে পারি, স্মল ক্রিস্টালাইট, এগুলোকে আমরা পরবর্তীকালে গ্রেন লাইন ডিসকাস করবো, with random orientation separated by well defined boundaries. The small crystallites are known as grains and the boundaries as grain boundaries. আগেই বলেছি কথাগুলো, প্রত্যেকটাতে বলা হয়েছে। It may be noted that although the periodicity of individual crystallites is interrupted at grain boundaries, yet the polycrystalline form of a material may be more stable compared with a single crystal form. Most of the metals and ceramics exhibit polycrystalline structure. বেশ, তাহলে কি বললাম, ক্রিস্টালাইন সলিড, সরি আমি একটু উল্টো বলেছিলাম, ঠিকই, পলিক্রিস্টালাইনটা হচ্ছে স্টেবল হবে বেশি, হ্যাঁ মানে হার্ডই হবে বেশি সিঙ্গেল ক্রিস্টাল থেকে, কিন্তু পলিক্রিস্টাল হচ্ছে কিন্তু আইসোট্রপিক, এটা মাথায় রেখো, আমি একটু একটু উল্টো বলে দিচ্ছিলাম তাড়াতাড়ি বলতে গিয়ে। ঠিক আছে, বেশ, নেক্সট, the non-crystalline amorphous solids are characterized by the completely random arrangement of atoms and molecules. The periodicity is present
extend of distance few atomic diameters only. In other words, this solid exhibits short range order, such type is called, এটা হয়ে গেল এটা। গ্লাস হচ্ছে একটা amorphous material example. Most of the plastics, rubber হচ্ছে এই টাইপের মেটেরিয়াল। বেশ, বাকিগুলো সবই তো বলা হলো, যা যা বললাম। এখানে একটা ছোট্ট একটা সাম আপ করি। ক্রিস্টালাইন যে সলিড গুলো সেগুলো তো অ্যামরফাস সলিড টাইপেরই, মানে কাইন্ড অফ বলা যেতে পারে কি? পলিক্রিস্টাল, হ্যাঁ অবশ্যই পলিক্রিস্টাল অ্যামরফাস না, ওটা ওটা তো ক্রিস্টালের পড়ে যাচ্ছে। সিঙ্গেল, ওটা তো ক্রিস্টালকে দুভাগ করে, সিঙ্গেল আর পলিক্রিস্টাল। হ্যাঁ মানে ওই দুটো তো আলাদা ভাগ, আমি বলছি যে পলিক্রিস্টালের তো সেই মানে হ্যাঁ সেম মানে হ্যাঁ, একটা দুটোই হবে। পলিক্রিস্টালকে তুমি ক্রিস্টালে বলতে পারো, অ্যামরফাস বলতে পারো, হ্যাঁ হতেই পারে। তারা যদি প্রচন্ড র্যান্ডম হয় তাহলে তারা অ্যামরফাস হয়ে যাবে। ধরা যাক অ্যাভারেজ করে তারা কোনো রকম মিন হয়তো তারা কোনো রকম একই দিকে আসছে না, তখন তো অ্যামরফাস চলে যাবে, হতেই পারে, বলতে পারো। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি সিঙ্গেল ক্রিস্টাল ভাগ করি আইসোট্রপিক আর যদি বলি অ্যানাইসোট্রপিক, তাহলে সিঙ্গেল কি হবে বলো? আইসো না অ্যানাইসো? সিঙ্গেল ক্রিস্টাল কি হবে? একটাই প্যাটার্নে আছে, তার মানে সবগুলো দিকে একই প্যাটার্নে আছে, তার মানে তার অ্যানাইসোট্রপিক। ডিরেকশন ওয়াইজ। হ্যাঁ অ্যানাইসোট্রপিক হবে বললেন না ওখানটা? বেশ। পলিক্রিস্টাল এটা আইসোট্রপিক বলেছেন। ঠিক আছে, আর একটা হচ্ছে টেক্সচার্ড ক্রিস্টাল। কি হবে? টেক্সচার মানে কি বললাম? চাপ দিয়ে প্রত্যেকটা গ্রেনের মলিকুলকে প্রায় একই দিকে আরেকটা, মানে প্রায় সিঙ্গেলের মতো চলে এসছে। বোঝা গেছে? এই হচ্ছে মোটামুটি আমাদের সাম আপটা। যতটা পড়ালাম কার কার অর্থ আছে বলো? স্যার অ্যামরফাস আর এই পলি আইসোটো এই পলিক্রিস্টাল এটা সেম। অ্যামরফস আর পলিক্রিস্টাল কি ওটা বললাম? তো আলাদা আলাদা ক্রিস্টাল, ডিরেকশন তো। হ্যাঁ মানে বলি অ্যামরফাস সলিডটার, তুমি হচ্ছে অ্যামরফাস আর পলিক্রিস্টাল তাই বলছো তো? হ্যাঁ হ্যাঁ পলিক্রিস্টাল ক্রিস্টাল মানে ইয়ে হতে পারে, ক্রিস্টাল হতে পারে, আবার মানে ক্রিস্টাল হতে পারে, অ্যামরফাস হতে পারে। ক্রিস্টালাইন মানে কি একই দিকে রেগুলার প্যাটার্ন থাকবে, পলিক্রিস্টাল রেগুলার প্যাটার্ন নেই, তাহলে অ্যামরফাস আছে। যদি তাকে টেক্সচার করে দেওয়া হয় সে তো পলিক্রিস্টালই থাকলো। তার মানে পলিক্রিস্টালের একটা পার্ট কিন্তু ক্রিস্টালাইনের দিকে যাচ্ছে, সেটা কখন? যখন তাকে টেক্সচার করা হচ্ছে, চাপ দিয়ে তাকে সব এক করা হচ্ছে। আর নাহলে কি, নাহলে পলিক্রিস্টাল একটা অ্যামরফাস থেকে যাবে। কিন্তু ক্রিস্টাল মানে কি, এবারে দেখো ভাবনা আছে, তুমি যদি রেগুলার জিওমেট্রিক্যাল প্যাটার্নে সেট করতে পেরে যাও তাহলে সেটা ক্রিস্টালে পড়ে গেল। যদি তাকে রেগুলার প্যাটার্নে ফেলতে না পারো সে অ্যামরফাসে যাবে। তার মানে অ্যামরফাস সলিড এর মধ্যে পলিক্রিস্টাল থাকতে পারে, থাকতেই পারে, হতেই পারে, হবেও। কিন্তু টেক্সচার হয়ে গেলে সে আবার ক্রিস্টাল হয়ে যাবে, সিঙ্গেল হয়ে যাবে তখন। বোঝা গেছে? হ্যাঁ স্যার ঠিক আছে। নেক্সট, সে হচ্ছে ল্যাটিস। ল্যাটিস ল্যাটিস কি না, এই ছবি কিন্তু প্রচুর আঁকতে হবে। এই ছবিটা মানে একে একে খাতা ভরে যাবে।
একই গ্যাপে 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 গিয়ে যাবে। এই যে প্রত্যেকটা পয়েন্ট, এই প্রত্যেকটা পয়েন্ট কারা বলি ল্যাটিস পয়েন্ট। আর এই ল্যাটিস পয়েন্টের মধ্যে যখন অ্যাটম বা মলিকিউল বসে যাবে তখন তাকে বলা হয় বেসিস। এই ল্যাটিস পয়েন্ট আর বেসিস যখন একসঙ্গে তৈরি হবে তখন তাকে বলা হয় ক্রিস্টাল। তাহলে কি হবে, লেখো হবে দ্য অ্যারে অফ পয়েন্ট ইন স্পেস, দ্য অ্যারে অফ পয়েন্ট ইন স্পেস which when separated gives rise to a when আচ্ছা একবার বলুন। separated the array of points the array of points in space which when separated gives rise to a regular pattern in all the directions the individual points are called the lattice point and the array of points in 3D space is called space lattice. তার মানে খুব সিম্পল ভাবো, মনে করো ভাবো যে একই প্যাটার্নের ইট, একই সাইজ একই লেন্থ একই কালার, সব ইট একই কোম্পানির ইট, পুরো স্কোয়ার ফিল্ডের চারিদিকে পেতে দেওয়া হয়েছে, মানে একদম মাঠের মাঝখান থেকে একদম পুরো মাঠটাকে ফিল আপ করে দেওয়া হয়েছে। 2 লাখ বা 3 লাখ ইট ধরো মাঠের মধ্যে ফেলে দেওয়া হয়েছে ভাবো। এবং ভাবো যে স্কোয়ার ফিল্ডে 4টে বড় বড় দেওয়াল তুলে দেওয়া হয়েছে, যাতে তুমি কোনো দিকে আইডেন্টিফাই করতে যে কোন দিকে টেক্সটাইল কলেজ বা কোন দিকে ডিএম বাংলো তুমি চিনতে পারছো না। ঠিক আছে, মানে তোমাকে যে মাঝখানে ছেড়ে দেওয়া হয় তুমি আর বুঝতে পারছো না যে কোন দিকে ডিএম বাংলো আছে, কোন দিকে টেক্সটাইল কলেজ, কোন দিকে তুমি কিছু বুঝতে পারছো না, একদম মাঠের মধ্যে ঢুকে গেছো। এইবারে তোমাকে চোখ বন্ধ করে একটা ইটেও বসিয়ে দেওয়া হলো, দুদিকে ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত, ইনফাইনাইট মানে স্কোয়ার ফিট না, ভাবো যে ওইটা পুরো বাস্তবাতে গোটা পৃথিবীকে ছেড়ে ফেলেছে, ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে, তোমাকে বসিয়ে দেওয়া হলো। তুমি তাকিয়ে দেখলে কি তোমার পাশে খালি ইট রাখা আছে, ইট রাখা আছে, ইট রাখা আছে। তুমি উপর দিকে কাউন্ট করলে, নিচে কাউন্ট করলে, পাশে কাউন্ট করলে, দেখলে প্রচুর ইট। এবার তোমাকে চোখ বন্ধ করে আরেকটা জায়গায় সরিয়ে দিয়ে বসিয়ে দেওয়া হলো। যদি চোখ খোলা হয় এবং তুমি তোমার যে মুভমেন্টটা হলো সেটা তুমি যদি বুঝতে না পারো, তাহলে তুমি কিছুতে ঠিক করতে পারো তুমি আগের পজিশনে আছো না পরের পজিশনে আছো। তুমি চোখ খুলে তুমি তুমি তখন যে একই প্যাটার্নে দেখে যাচ্ছ, তুমি তো কোনো দিকে আইডেন্টিফাই করতে পারছো না, মানে কোনো রকম তোমার আলাদা করার জন্য, মানে জাস্ট ডিস্টিংগুইশ করার জন্য কোনো প্যারামিটার নেই। তুমি তখন তাকে দেখেছো তোমার চারিদিকে ইটের স্তূপ, সব দিকে ইট, তোমাকে পাশে ইটে বসতে হলো, তুমি দেখো তুমি সব দিকে একই দেখছো, তাহলে তোমার যে পরিস্থিতিটা চেঞ্জ হলো তুমি বুঝতেই পারলে না। এরকম 3D কনভার্সন হয়ে তখন বলে স্পেস ল্যাটিস। তাহলে কি বলছে, রেগুলার জিওমেট্রিক্যাল প্যাটার্ন ইন অল ডিরেকশন, তার মানে এক্সও আছে ওয়াইও আছে, যদি 3D তে হয় জেডও থাকবে, এখানে 2D টাকা হয়েছে। ঠিক আছে, ধরো যাক আমি এখানে একটা অরিজিন চুজ করছি ও, ঠিক আছে, এখানে আমি একটা অ্যাটম নিলাম পি, এই ও থেকে পি এই ভেক্টর নাম দিলাম R1 ভেক্টর, আর এখানে আমি একটা কিউ এটা নিলাম, যুক্ত করলাম, এখানে নাম দিলাম হচ্ছে R2।
তাহলে এই যে কিউ থেকে পি, এই যে অ্যাটমটা যে সেপারেশনটা, এটা হচ্ছে আমাকে বলা হয় ট্রান্সলেশন ভেক্টর বা টি ভেক্টর। ঠিক আছে, এই টি কে লেখা যায় কত, n1 ইন্টু এ প্লাস n2 ইন্টু বি। এবিটা কি, এবিটা হচ্ছে যে এইখান থেকে এরিয়া হয়, তাহলে এইটা হচ্ছে এক্স হচ্ছে যে এ, এটা হচ্ছে বি, এটা লেখা যায় n1 a প্লাস n2 b। n1 ইন্টু কি একটা কনস্ট্যান্ট এবং সেটা বিলংস টু হয়ে যায় আই, সমান হয় n1 n2 বিলংস টু আই। এই আইটা আমি পরে আসছি। এবিটাকে বলা হয় কি, ফান্ডামেন্টাল ল্যাটিস ট্রান্সলেশনাল ভেক্টর। এ আর বি করা হয় ফান্ডামেন্টাল ল্যাটিস ট্রান্সলেশনাল ভেক্টর। পুরোটা পড়ে তাহলে বলছি আমি। দেখো R1 এটা মানে কি হবে, R1 কি হবে, দেখো ছবিটাকে ঠিক করে আঁকি না, তাহলে ভালো করে বোঝা যাবে, যেটা একদম বইয়ের মতো, বইয়ে যেটা করে আর কি, সেটা ভালো করে আঁকি দাও, তাহলে বুঝতে হবে। প্রপারলি গ্যাপ দেওয়ার চেষ্টা করি। চেষ্টা করে প্রত্যেকটাকে একই লাইনে আঁকার। হয়েছে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, হয়ে গেছে, এ আর বি ফিক্সড, এ আর বিটা ফিক্সড। বেশ, আমি এটা ভাবছি এ, ঠিক আছে, তাহলে ও যেটাকে ধরি আমি, তার মানে এখান থেকে আমি এটাকে পি দিলাম, তাই তো, এটাকে পি বলেছি, এটাকে আমি আর ওয়ান বলেছিলাম। তাহলে আর ওয়ান কত হবে দেখো, আচ্ছা ভালো করে আঁকি, এটাকে না দিই এটাকে করি, এটাকে পি বলি বোঝার জন্য, এটাকে পি বললাম, এটাকে বলছি আর ওয়ান। তাহলে আর ওয়ান দেখো, দেখো তাহলে এখান থেকে এতটা এলাম, এখান থেকে নামানো কত, এটা তো অরিজিন হচ্ছে, এখানে নামানো কত বি, নামলাম, তাহলে মাইনাস বি, আর এবার কত গেলাম এ প্লাস এ, তাহলে প্লাস টু এ। হ্যালো, আমি এটাকে বলি যদি কিউ বলি, কিউ কথা দেখো, এখান থেকে আমরা গেলাম, তাহলে এ গেলাম, আর এটা উপরে বি উঠলাম, তাহলে আর টু টাকা আমি বলতে পারি কত, ছবির সঙ্গে একদম বইয়ের সঙ্গে মিলিয়ে দিলাম আর কি, আর টু কত পি প্লাস এ। কে বুঝতে পারলে না বলো, আমি যেটা গেছিলাম সেটা কি হতো, তাহলে তো মাইনাস টু বি প্লাস এ, আমার আগের ছোট অনুযায়ী মাইনাস বি প্লাস এ,
এটা করতে পারতে, একই ব্যাপার, কোনো চাপ নেই। পি কিউ কানেক্ট করলাম, যেটা ইচ্ছা আর কি, সেটার নাম দিচ্ছি টি। ছবিতে বুঝতে পারো তো, ও থেকে পি তে যাবো, তাহলে ও থেকে প্রথমে এখানে এলাম, তাহলে বি নামলাম মাইনাস বি, তারপরে একটা এ প্লাস এ, ও থেকে একটা গেলাম এ, গেলাম এ প্লাস বি, বি প্লাস এ। তাহলে টি কত ভেক্টর কি হবে, এটা আর1 ভেক্টর, এটা আর2 ভেক্টর, টি কত হবে, আর2 প্লাস টি ইকুয়াল টু আর1, টি মানে হচ্ছে আর1 মাইনাস আর2। অ্যাডিশন সূত্র বলা কিছু নেই, তাহলে আর1 কত মাইনাস বি প্লাস 2a, আর2 কত মাইনাস বি মাইনাস এ, কত হচ্ছে এ মাইনাস 2b। তার মানে n1 কত হয়ে গেল, হচ্ছে 1, n1 a, আর n2 কত হয়ে গেল -2। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমার প্যারামিটারটা। তাহলে আমি একটা অরিজিন চুজ করব, n1 n2 n3 এগুলোই বার করতে পারবো এখন। যদি যদি 3D তে করতাম, 3D তে করলে কি হতো, n1 a প্লাস n2 b প্লাস n3, একইভাবে 3D তে বার করতাম। এখানে 3D আঁকতে পারবো না, খাতায় 2D গেছে, 2D তে করেছি, বোঝাতে। বোঝা গেছে? তার মানে ল্যাটিস হচ্ছে, সবসময় মনে রাখবে, এটা যেন ভুল না হয়, ম্যাথসের ক্ষেত্রে ভুল কনসেপ্ট থাকে আর কি। ল্যাটিস হচ্ছে যে জিওমেট্রিক্যাল যে পয়েন্ট গুলো আছে, যখন কোনো অ্যাটম বসে নেই, সেই পয়েন্ট গুলোকে বলছি ল্যাটিস পয়েন্ট। 3D স্পেস এটাকে বলছি আমরা স্পেস ল্যাটিস। আর যখন ওই ল্যাটিস পয়েন্টের মধ্যে আমি অ্যাটম বসিয়ে দেব, সেটা একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, যাই হোক বেরিয়ে দেবো, তখন তাকে বলছি বেসিস। ওই ল্যাটিস আর বেসিস মিলে হচ্ছে আমার ক্রিস্টাল স্ট্রাকচার। তারপরে নেক্সট পয়েন্ট হেডিং দাও, নেক্সট হেডিং দাও বেসিস অ্যান্ড ক্রিস্টাল স্ট্রাকচার। আজকে এখানেই ছেড়ে দেবো, এটা এটা পড়েই শেষ। বেসিস অ্যান্ড ক্রিস্টাল স্ট্রাকচার। The atom or the group of atoms, দেখো, the atom or the group of atoms the atoms or group of atoms which when assigned to each of the lattice point the atom or the group of atoms which when assigned to each of the lattice point gives rise to a crystal structure. Gives rise to a crystal structure. Then the atom or the group of atoms are called basis. অ্যাটম গুলোর বেসিস আর পয়েন্ট, তার মানে ল্যাটিস প্লাস বেসিস মিলে হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার। ঠিক আছে?
বেশ, এদের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে আজকে আমি এখানে ছাড়ছি, কেননা এর পরেরটা আমাকে কম্পিউটার ছাড়া হবে না। আমি দেখি ঠিক করার চেষ্টা করি কি হলো এই সমস্যাটা, আমি ঠিক করে তারপরে আমি দেখাচ্ছি এর পরবর্তী। বেশ ঠিক আছে, আজকে এখানে ছাড়লাম, ছেড়ে দিলাম।